নমস্কার আমার ছোট ভাই ও বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম যে ছোট গল্প পুঁই মাচা, সেই পুঁই মাচা ছোট গল্পটি আমি খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় আলোচনা করছি। তোমরা যদি এই ভিডিওটা সুন্দরভাবে দেখো, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের আর নতুন করে কোনো খাতায় নোটস তৈরি করতে হবে না শর্ট প্রশ্নের জন্য। জাস্ট শুধু তোমরা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমরা মন দিয়ে শুনে নাও, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আশা করি তোমাদের আর কোনো শর্ট প্রশ্নের জন্য কোনো চিন্তা বা মাথায় কোনো হাত তোমাদের আর দিতে হবে না। দেখো, পুঁই মাচা গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা সাধারণত জানি যে ইনি গ্রাম বাংলার একটা সহজ সরল চিত্র কিন্তু তিনি আমাদের পাঠকের সামনে অনেক ক্ষেত্রেই তুলে ধরেছেন। অনেক জায়গায় আমরা দেখেছি, যেমনটাই আমরা পথের পাঁচালী গল্পে দেখেছি, একটা নিহাতি গরিব পরিবারের একটা সরল চিত্র জীবনযাপন তিনি উপস্থাপন করেছিলেন সর্বজয়া, হরিহর, অপদুর্গা চরিত্রের মাধ্যমে। ঠিক সেরকমই কিছু চরিত্র সহায় হরি, অন্নপূর্ণা, খেন্তি এবং পুটি রাধি, এই সমস্ত চরিত্রের মাধ্যমে আবারও গ্রাম বাংলার একটা চিত্র কিন্তু এই পুঁই মাচা গল্পে, ছোট গল্পে তিনি আমাদের সঙ্গে তুলে ধরেছেন। এই পুঁই মাচা গল্পটি নেওয়া হয়েছে মেঘ মল্লার কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মেঘ মল্লার গল্প সংকলনের অন্তর্গত। তোমরা যদি লিখতে চাও, তোমরা জাস্ট মনে রাখবে মেঘ মল্লার গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। এই পুঁই মাচা গল্পে যদি আমরা দেখি, দেখো, পুঁই মানে হচ্ছে গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায় এরকম একটা সাধারণ শাক, বিশেষ লতানো শাক, যেটা কিনা একটা মাচাকে কেন্দ্র করে বেড়ে ওঠে। তো পুঁই এবং মাচা, অর্থাৎ পুঁই গাছটা যে মাচাকে বা যাকে কেন্দ্র করে বা যাকে আশ্রয় করে বেড়ে ওঠে, সেটাকে বলা হয় পুঁই মাচা। এই পুঁই মাচা গল্পটি, এই যে পুঁই মাচা শব্দটি রয়েছে, তার সাথে কিন্তু এই গল্পের প্রধান চরিত্র খেন্তি, এই মেয়েটির জীবনের একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে, যেটা কিনা আমরা গল্পের যখন আমরা ব্যাখ্যায় যাব তখন আমরা জেনে নেব। দেখো, এই গল্পে যদি আমরা প্রধান চরিত্র দেখি, তো ছোট্ট একটা মেয়ে, যার বয়স হচ্ছে 15 বছর ছুঁই ছুঁই। সেই মেয়েটি যদি স্বভাবগত আমরা দেখতে যাই, তাহলে সেই মেয়েটি কিন্তু খেতে খুব ভালোবাসে। আর সবচেয়ে যে খাবারটি সবচেয়ে বেশি খেতে ভালোবাসে সেটি হচ্ছে পুঁই শাক, অর্থাৎ পুঁইয়ের সাথে চিংড়ি মাছের চচ্চড়ি খেতে সে খুবই ভালোবাসে। তো এর জন্য কিন্তু তার মা তাকে সবসময় বকাবকিও করে, আবার কখনো কখনো বেদনায় ভেঙেও পড়ে। এই হচ্ছে আমাদের খেন্তি। আর আমরা দেখতে পাবো আর একজন চরিত্র, যিনি নাম হচ্ছে সহায় হরি চাটুর্যে। তিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। তিনি কোনো কাজকর্ম করেন না, তিনি একটু অলস মনের মানুষ। তিনি সবসময় ঘুরে বেড়িয়েই দিন কাটিয়ে দেন। হয়তো মাছ ধরেন, কার বাড়ির খেজুর পেকেছে, কোথায় কার কাঁঠাল পেকেছে, এই সমস্ত জিনিসগুলো সে সবসময় ঘুরে বেড়িয়ে দেখে আর তার জীবনটাকে কাটিয়ে দেয়। আর এই স্বভাবের জন্যই খেন্তির মা অন্নপূর্ণা তার স্বামীর ওপর চড়াও হয়ে থাকে। আবার কখনো কখনো তিনি বিরক্ত হয়ে গালিগালাজও করেন তার স্বামীকে। তো এইরকম একটা পরিস্থিতিতে খেন্তির যেহেতু বয়স হয়ে যাচ্ছে, এখনকার দিনে হয়তো মেয়েদের একটু বয়স হলেও বিবাহ দিতে কোনো সমস্যা হয় না, কিন্তু সেই সময় যদি আমরা পিছনের দিকে যাই, তাহলে গ্রাম বাংলায় মেয়েরা একটু বড় হয়ে গেলে তার বিবাহ দিয়ে নয়, কিন্তু পরিবারের বাবা মার মধ্যে একটা চিন্তা লেগে থাকতো। তো যেহেতু খেন্তির বয়স 15 বছর ছুঁই ছুঁই হয়ে গেছে, এদিকে তাদের অবস্থাও খুব একটা ভালো নেই, তার জন্য তারা কিন্তু খুব চিন্তায় পড়ে যেত। এরপর এক সময় খেন্তির বিবাহ ঠিক করেন মজুমদারের ছেলের সাথে, কিন্তু পরক্ষণে খেন্তির বাবা জানতে পারে সহায় হরি চাটুর্যে যে
মজুমদারের যে সন্তানটি রয়েছে সে কিনা একজন চরিত্রহীন ছেলে, একবার একজন আত্মীয়র বাড়িতে ধরা খেয়ে মার খেয়েছে। এই খবরটা জানার পরে খেন্তির বাবা কিন্তু তার বিবাহ কিন্তু সেখান থেকে ছিন্ন করে দেন। এদিকে খেন্তির বয়স ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এদিকে খেন্তির কিন্তু আশীর্বাদও হয়ে গেছিল। তার ফলে যে সমাজের যারা ব্যক্তিত্ববর্গ রয়েছে তারা কিন্তু সহায় হরির ওপর আবার চড়াও হয়ে তারা এই গুজব রটিয়ে দেয় যে সহায় হরি চাটুর্যকে এবং তার পরিবারকে আমরা এক ঘরে পাঠিয়ে দেবো। তাহলে এক ঘরে পাঠিয়ে দেওয়া ব্যাপারটা হচ্ছে এরকম যে তার হাতের কোনো জল খাবে না, তাদেরকে কোনো অনুষ্ঠানে ডাকবে না, তার অনুষ্ঠানে তারা গ্রামের লোক যাবে না, হ্যাঁ, তাদের মানে কোনো এক কথায় তাদেরকে সমাজ থেকে বাদ দিয়ে দেবে, এইরকম একটা তারা কিন্তু সিদ্ধান্ত নেবে বলে কিন্তু একটা গল্প কিন্তু তারা রটিয়ে দিচ্ছেন। এরপর এই খবরটা কিন্তু অন্নপূর্ণার কানে আসছে। অন্নপূর্ণা তখন তার স্বামীকে এই খবরটা জানাচ্ছে। তো সহায় হরি যেহেতু অলস ব্যক্তি, তিনি কিন্তু এই খবরটা শুনে কিন্তু অতটা মানে ভেঙেও পড়ছেন না, আবার তিনি মানে অতটা মাথায়ও লাগাচ্ছেন না বা মাথায় নিচ্ছেন না। তো এইরকম কিছুদিন যাওয়ার পরে কিন্তু খেন্তির কিন্তু আবার বিবাহ ঠিক হচ্ছে 40 বছরের একজন ছেলে, যা তিনি কিনা দ্বিতীয় পাত্র হলেও তিনি বালি সিমেন্টের ব্যবসা করেন, তার অবস্থা ভালো। তার সাথে কিন্তু 250 টাকার বিনিময়ে মানে ধারে 250 টাকা পণ দিয়ে কিন্তু খেন্তির কিন্তু বিবাহ বৈশাখ মাসে কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে 1 বছর কেটে যাওয়ার পরে কিন্তু তার খেন্তিকে কিন্তু তার মায়ের বাড়ি কিন্তু তারা কিন্তু তার শ্বশুর বাড়ির লোক কিন্তু পাঠাচ্ছে না। তার কারণ হচ্ছে যেহেতু 250 টাকা পণ দেব বলে কিন্তু তার সাথে বিবাহ হয়েছিল, কিন্তু সহায় হরি যেহেতু অকর্মণ্য ব্যক্তি আর এদিকে তাদের অবস্থাও ভালো নেই, তার ফলে কি তারা কিন্তু তাদের যে 250 টাকা যে পণ দেওয়ার কথা সেটা কিন্তু তারা কিন্তু দিতে পারছেন না। এর জন্য শ্বশুরবাড়ির লোক কিন্তু সবসময় খেন্তির ওপর মানে ক্ষিপ্ত হয়ে থাকতো, নানা কথা শোনাতো। এরপর এক সময় এমন কথাও শুনতে পাওয়া যায় যে খেন্তিকে খেতে দিত না, পড়তে দিত না, তার একটা অসুখ ছিল, তারা 250 টাকা পণ দিবে বলে আমাদের সাথে কথা হয়েছিল সেটাও দেয়নি। এই রকমের নানা রকমের কথা কিন্তু খেন্তিকে বলতো তার শ্বশুরবাড়ির লোকজন। এরপর এক সময় খেন্তি বসন্ত রোগে কিন্তু মারা যাচ্ছে। এখানেই গল্পের সমাপ্তি ঘটছে, কিন্তু শেষমেশ পাঠকের মনে একটা প্রশ্ন জেগে যায় যে আসলে কি খেন্তি বসন্ত রোগে মারা যায় নাকি তার শ্বশুরবাড়ির লোকজন তাকে সরাসরি মেরে দিয়েছিল বা হত্যা করে দিয়েছিল। এই খবরটা কিন্তু আমরা আমাদের মনের মধ্যে কিন্তু থেকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে দেবে। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।